এবার কি বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়? কেন বলছি? দিল্লিতে শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখানেই শেষ নয়, দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়ও? এবার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেন তিনি? বেসুরো ব্লকে সুদীপের যোগ নিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তাহলে এবার কি মমতাকে ছাড়ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কি বেসুরো? দেখো, যে সই সোমবার দিনকে জমা পড়বে লোকসভা স্পিকারের কাছে, তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই থাকতে চলেছে। সেটা এক প্রকার তৃণমূল কংগ্রেসে যারা সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সতীর্থ ছিলেন তারা নিশ্চিত হয়ে গিয়েছেন। কিছুক্ষণ আগে সৌগত রায়ের সাথে আমরা কথা বললাম। সৌগত রায় তিনি বললেন যে 3 দিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে জিজ্ঞাসা করেছিলেন যে সৌগত রায় কি সিদ্ধান্ত নিতে চলেছেন, এবং সৌগত রায়কে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান যে তারা যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্ত তারা একসঙ্গেই নেবেন। তো সেই একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই তিনি পৌঁছে যান দিল্লিতে, এবং দিল্লিতে গিয়ে তিনি যে বৈঠক করেছেন তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী সাংসদদের ব্লকে নাম লেখানোটা আর জল্পনা থাকছে না। সূত্রের খবর, হয়তো কিছুক্ষণ পরেই হয়তো তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গেই রয়েছেন। গত কয়েকদিন ধরে যে সমস্ত সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছেন বলে নাম প্রকাশ হচ্ছিল, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা বারবার ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম বলছিলেন। এবং তুমি জানো যে গত সপ্তাহে কালীঘাটে যখন তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক হচ্ছিল, সেখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিতে এসেছিলেন। তবে তৃণমূলের একাধিক নেতার বক্তব্য যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসলে কোনো কথা না বলে চুপচাপ তিনি কোন পথে যেতে চলেছিলেন তার একটা ইঙ্গিত কার্যত বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াটাই একদিক থেকে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে যারা থাকলেন তার মধ্যে থেকে চলে যাওয়া। দ্বিতীয়ত, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে ধরনের ভূমিকা জাতীয় রাজনীতিতে দেখাতেন বা যে ধরনের ভূমিকা পালন করতে তাকে দেখতে পাওয়া যেত, সেটাও নতুন করে দেখানোর পারতপক্ষে আর কেউ রইল না। ফলে সেদিক থেকে দেখতে গেলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম বড় ধাক্কা। বেশ, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের সাথে তুলে ধরি লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ। দেখাই আপনাদের, দেখুন কিভাবে একে একে লোকসভায় তৃণমূলের সাংসদরা বেসুরো হয়েছে। দেখাচ্ছি এক এক করে, সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদের। একে একে মমতার থেকে বেসুরো শিবিরে তৃণমূলের সাংসদরা। এবার দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এবার বেসুরো সাংসদদের দলেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া, বেসুরো হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কত বড় ধাক্কা। কথা বলেছিলাম কমলিকা সেনগুপ্তের সঙ্গে, শুনবো। সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের, উত্তর কলকাতার সাংসদ, যিনি লোকসভায় দলনেতা ছিলেন একসময় তৃণমূল কংগ্রেসের। তাকে সরিয়ে অভিষেককে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বিদ্রোহী। কত বড় ধাক্কা এটা নেত্রীর কাছে। তাহলে এবার অঙ্কটা কি হতে চলেছে? দেখো, এটা অবশ্যই একটা খুব বড় ধাক্কা, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন একজন যিনিও বহুদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তবে তিনি এই প্রথমবার না, এর আগেও একবার তিনি হাত ছেড়েছেন 2004-এ, সেই সময়ও তিনি হাত ছেড়েছেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এমন আজকেই বেসুরোরা হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বরাবরই একটা মান অভিমানের পালা দলের সঙ্গে থেকেই গেছে। সেটা 2004-এই হোক আর যখন সংসদের অধিবেশন চলছে তখনই হোক। তবে যেটা বিষয়, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে কাল গোটা দিন কিন্তু এই বিষয়টা নিয়ে টালমাটাল চলে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আজকে সকালবেলা তিনি যখন শতাব্দী রায়ের সঙ্গে যান, তখন এই জিনিসটা স্পষ্ট হয়েই যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বেসুরো হতে চলেছে, বা এই যে বেসুরোরাই তো এখন সুরে এসে যাচ্ছে মনে হচ্ছে। কারণ যে 28 জন সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে যদি আমরা 20 ধরি বা যদি আমরা 21 ধরি, তাহলে নয়তো রইল বাকি 8 আর নয়তো রইল বাকি 7। সুতরাং এদেরই মেইন সুর হয়ে যাচ্ছে, অর্থাৎ বাকিরা বেসুরে কারা বেসুরে সেটা বোঝা কঠিন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা যদি লোকসভার চেহারাটা দেখি, তাহলে লোকসভার চেহারায় তৃণমূল কংগ্রেসের কাছে 2024-এ তৃণমূল কংগ্রেসের 29 জন জিতে এসেছিলেন, তার মধ্যে একজন মারা যান, 28 জন সাংসদ। সেই 28 জনের মধ্যে
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 21 হতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবং যেভাবে তিনি দিল্লি যান আজকে সকালবেলা শতাব্দী রায়ের সঙ্গে এবং তারপর তিনি বৈঠক করেন, আমরা জানি কালকেও খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এই বিক্ষুব্ধদের, এবং তারপর সোমবার একটা বড় কিছু হবে, অর্থাৎ সোমবার তারা অধ্যক্ষের কাছে যেতে পারেন এমনটাই খবর রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী এই তৃণমূল কংগ্রেসের দলনেতা ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হয় এবং এমনও হয়েছে যে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাপস রায়কে তখন আনা হয়েছিল, তখনও মান অভিমানের পালা চলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কান পাতলে এটা জানা যায় যে দলের প্রতি তিনি বরাবরই বেশ কিছু মান অভিমান এবং বেশ কিছু প্রশ্ন তিনি বিভিন্ন জায়গায় তুলেছেন। সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাওয়াটা অবশ্যই তিনি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তিনি আরো নাম্বার বাড়াবেন, কিন্তু তার যে এই যে তৃণমূলের প্রতি রাগ এটা মাঝে মাঝে হয়ে থাকে। তবে এরা খুব এই যে বিরোধী বিক্ষুব্ধ যারা, তারা এবার আরো তাদের দল যে সেই দলটা ভারী হলো এটা খুব স্পষ্ট। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট নাম রয়েছে। দিল্লি দিকে আবার নজর রাখতে হচ্ছে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে, কারণ দিল্লিতে বৈঠক চলছে। মৈত্রী, এই বৈঠক নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং বৈঠক শেষ করে 4:30 নাগাদ বঙ্গভবনে এসে পৌঁছে গিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে বিজেপি সূত্রে আমরা বেশ কিছু তথ্য জানতে পারছি যে তিনিও এবার বিদ্রোহী দলে নাম লেখাতে চলেছেন, তেমনটাই কিন্তু ইঙ্গিত আমরা পাচ্ছি এখনো পর্যন্ত। তার কারণ আজকে শতাব্দী রায়ের সাথে 2:20 কিছু পরে তাকে শীর্ষ বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে ঢুকতে দেখা যায় এবং তারপর সেখান থেকে তিনি অন্য পথে বেরিয়ে আসেন এবং তারপর বঙ্গভবনে আসেন। এখনো পর্যন্ত তিনি কোনো কথা বলেননি, তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আগামী সোমবার অধ্যক্ষের কাছে যাওয়ার যে কথা রয়েছে, বিদ্রোহী যারা সাংসদরা রয়েছে, বিক্ষুব্ধ যারা সাংসদরা রয়েছেন, তাদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যেতে পারেন তেমনটাই কিন্তু সম্ভাবনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এই কদিন থাকার সময়ের মধ্যে কিন্তু একজন শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গেও, এখানে বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি লোকসভার দীর্ঘদিন ধরে তিনি দলনেতা ছিলেন, তাকে গত বছর লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই লোকসভা দলনেতার দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি লোকসভায় নিয়মিত ছিলেন, তারপর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় কার্যত অনিয়মিত হয়ে গিয়েছিলেন। যদিও এতদিন পর্যন্ত যেটা জানা যাচ্ছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই পুরনো তৃণমূলের সঙ্গে রয়েছেন, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে আসা এবং বিক্ষুব্ধ এক সাংসদের সঙ্গে গিয়ে ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়ে বৈঠক করা কার্যত 2-4 হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে, এবং সেটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে বিক্ষুব্ধ ব্রিগেডে গতকাল পর্যন্ত যে 19 জনের সই সামনে এসেছিল, সেখানে 20তম নামটি প্রবীণ তৃণমূল নেতা সময়ের অপেক্ষা। বেসুরো সাংসদদের তালিকায় নাম লেখাতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেদের জন্যই দলের ক্ষতি, তোপ দাগলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবস্থাকে গুরুত্বই দিতে নারাজ রাজ্যের মন্ত্রী তাপস রায়। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার এটা প্রাপ্য ছিল। এই সমস্ত লোকগুলোকে তো মাথায় তুলেছেন। অনেকদিন ধরে তো বলেছি যে এই লোকটার জন্য অনেক যোগ্য কর্মী বঞ্চিত হয়েছেন। তাপস রায় বা সজল ঘোষ যারা ছিলেন তাদের উপর নির্যাতন করে তাদের স্পেস কমিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আজও যে লোকটি দলের পদ ছাড়েননি, তিনি চলে গেলেন ওখানে, উত্তর কলকাতা থেকে জিতেছেন বিজেপি বিরোধী ভোটে। এই সমস্ত লোকগুলি রাজনীতিটাকে এবং দলটাকে নোংরা করে দিয়ে গেছে। আমার জীবনটাকে কয়লা মাখিয়েছিলেন এক সময়। সুদীপদাকে নেওয়া মানে তো বিজেপির আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা চলমান বিউটি পার্লার চলে গেল সঙ্গে। বিজেপির দারুণ মার্কেটিং হচ্ছে এগুলো। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি এলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় ফোন করেন, কুণাল তুমি কোথায়? আমি বললাম এই তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বললো নয়না যাচ্ছে তোমাদের ওখানে, একবার থাকা উচিত। বললাম আসুক। বসে আছি নয়না দিয়ে আর এসে পৌঁছলো না, সুদীপদা বিজেপিতে পৌঁছে গেল। আমি বলতে পারবো না, ওর কোনো গুরুত্বও নেই, ওকে কোনো আমি গুরুত্ব দিও না। তার কারণ হচ্ছে ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, যাক না কেন, একটা বোঝা, লাইবিলিটি। তো সুতরাং এটা বুঝুক যার বোঝার। এই বোঝা বইতে তো ভালোবাসে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো বেশিরভাগই তো বোঝা বইছেন, নাথিং নিউ। এবং এই বোঝা বইতে গিয়েই তো পশ্চিমবাংলা সাফার করছে।
এই বোঝা বইতে গিয়েই তো এই সরকারটা এইসব করে বসলো। সুরেন্দ্রনাথ কলেজে উইয়ে খাওয়ার টাকা যে উদ্ধার হয়েছিল, সেই টাকা উদ্ধার নিয়েও দলের সাংসদকে আক্রমণ করেছেন বিধায়ক কুণাল ঘোষ। এই যে সুরেন্দ্রনাথ কলেজ, এই যে উইয়ে খাওয়া টাকা, এই যে ভেতরের নানা জিনিস, এর সঙ্গে কোনো যাতায়াত আছে কি না সেগুলো তো সব তদন্ত সাপেক্ষ। এখন গিয়ে পায়ে পড়ছে হয়তো, হ্যাঁ, মানে শুধু সবটা উই খায়নি, অন্য লোকও খেয়েছে। উইয়ের ঘাড়ে দোষ দিলে হবে? সব উইয়ে খেলো তো, ফলে সেগুলো তদন্ত দরকার। এতদিনকার নেতা লোকসভাতে দায়িত্ব কি করবো? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার 3-4 দিন আগেই কথা হয়েছিল। উনি বললেন উনি কোথাও যাচ্ছেন না, উনি বললেন কিছু করলে একসাথে থাকো। আচ্ছা, তারপর উনি চলে গেলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। ভূপেন্দ্র যাদব হচ্ছে বেঙ্গলের অপারেশন লোটাসের ইনচার্জ। তাতে যা বোঝা যায়, এটা প্রত্যেকের বিবেকের ব্যাপার, মোরালিটির ব্যাপার। আরো কোণঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের দুয়ারে পুলিশ। রাত 3টে নাগাদ অভিষেকের বাড়িতে হানা। পটুয়াপাড়ায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি, সেখানে হানা পুলিশের। কেন? আত্মসহায়কের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ। কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে হানা পুলিশের। খবর পেয়ে রাতেই অভিষেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। আধা সেনার ঘেরাটোপেই অভিযানে পুলিশ। আমাদের যা বলার ও সুপিরিয়ররা বলবেন, আমার যা কমেন্ট করবেন সুপিরিয়ররা করবেন। আপনারা কতক্ষণ ধরে ওয়েট করছিলেন? কোন থানা? আপনারা শালবনী থানা স্যার? শালবনী থানা। আত্মসহায়ক অর্থাৎ পিএ সুমিত রায়, তার খোঁজেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পুলিশ। এই সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ, বহু অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, কি অভিযোগ? কোটি টাকার প্রতারণা থেকে জমি কেলেঙ্কারির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে। অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ভোটে টিকিটের টোপে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ। কোটি টাকার টোপে ভোটে টিকিট দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ। টাকা নিলেও প্রার্থীপদ না পাওয়ার অভিযোগ। শালবনী থানায় অভিষেকের পিএর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা। মামলায় নাম জড়ায় ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার। টাকা তুলতে সুমিতের হয়ে কাজ করার অভিযোগ সুজয়ের বিরুদ্ধে। শালবনী থানায় একটি অভিযোগ দায়ের হয়, যার মূল অভিযুক্তের নাম সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। যেখানে অভিযোগ ছিল এই নির্বাচনের আগে প্রার্থী তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই সুমিত রায় এবং তার সাগরেদরা। মূলত এই সাগরেদ হিসেবে নাম উঠে আসছে শালবনীর প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার নাম। পুলিশি অভিযোগে যেরকম উল্লেখ রয়েছে, তাতে তারা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম উঠবে বলে সুমিত রায়ের কানেকশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তেমনটা দেখিয়ে একাধিক ব্যক্তির থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল। কিন্তু পরবর্তীতে যখন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়, তখন সেই ব্যক্তিরা বুঝতে পারেন যে তাদের সাথে আদতে প্রতারণা হয়েছে। এই গোটা বিষয় নিয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে শালবনী থানা, এবং সেই তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে রেড করে শালবনী থানার পুলিশ। স্বভাবতই প্রশ্ন উঠছে, শুধুমাত্র সুমিত রায় নাকি এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও মদত ছিল? সেই প্রশ্ন কিন্তু এখনো যথেষ্ট প্রাসঙ্গিক। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ। প্রথমেই বললাম, স্ক্যানারে অভিষেকের আত্মসহায়ক। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ তদন্তেও স্ক্যানারে সুমিত রায়। আগেই অভিষেকের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ ইডি সিবিআই এর। মনে আছে আপনাদের 2022 সালে কয়লা পাচার মামলায় সাক্ষী হিসেবে সুমিত রায়ের নাম। ইডি সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অভিষেকের পিএ সুমিত রায়। 23-এ শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে সুমিত রায়কে তলব ইডি। কালীঘাটের কাকুকে গ্রেফতার। লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তল্লাশি। গ্রেফতার তল্লাশির পরই সুমিত রায়কে তলব করেছিল ইডি। সুমিত রায়, তার নাম এই প্রথম পুলিশ বা
কেন্দ্রীয় এজেন্সির তদন্তের খাতায় প্রথমবার নয়, কেননা এর আগেও কয়লা দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেটা 2022 সাল। সেক্ষেত্রে তাকে ইডি, সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই সাক্ষী হিসেবে তার সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করেছিল। তারপরে 2023 সালে যখন কেন্দ্রীয় এজেন্সিগুলোর তরফে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত একেবারে জোর কদমে চলছে, সেই সময়ও উঠে এসেছিল এই সুমিত রায়ের নাম। সুজয় কৃষ্ণ ভদ্রের নামের সঙ্গে যুক্ত থাকা লিপস অ্যান্ড বাউন্স সেই অফিসে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে রেড চালানো হয়, সেই সময় সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেফতার হন এবং তারপরেই এই সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ শুধুমাত্র এই শালবনী থানার দুর্নীতি প্রথমবার নয়, এর আগেও একাধিক দুর্নীতিতে এই সুমিত রায়ের নাম জড়িয়েছে। সবটাই কি শুধুমাত্র সে তার ব্যক্তিগতভাবে করেছে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত রয়েছে এর পেছনে? এই গোটা বিষয়টাই বর্তমানে তদন্তাধীন। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন পৌঁছলো শালবনী থানার পুলিশ? এ প্রশ্ন সবারই। পিএ সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ। কালীঘাটে অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে যান রাত 3টে নাগাদ। সুমিত রায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো বললাম, আর্থিক প্রতারণা, জালিয়াতির অভিযোগ। সুমিত রায়ের মোবাইল লোকেশন ট্র্যাক করেই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। আপনার আত্মসহায়ককে খুঁজতে যাবেন আপনার বাড়িতে? আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই, লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। রাত 3টে নাগাদ অভিষেকের বাড়িতে পুলিশ। পিএ সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ। খবর পেয়ে রাতেই অভিষেকের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় সুমিত রায়? অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির অভিযোগ। অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজে হন্যে পুলিশ। সুমিত রায়ের খোঁজে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, বিধাননগর পুলিশ ও কলকাতা পুলিশকে সতর্ক করা হয়েছে। কিন্তু কিভাবে শালবনী থানার পুলিশের স্ক্যানারে এই সুমিত রায়? জমি কেলেঙ্কারি মামলায় আগেই জালে প্রাক্তন বিধায়ক কে সুজয় হাজরা, মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক, তাকে গ্রেফতার করেছে পুলিশ। জাল নথি বানিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগে গ্রেফতার। সরকারি জমি হাতিয়ে প্রমোটিং এর অভিযোগ সুজয়ের বিরুদ্ধে। 21 তৃণমূলের জেলা সভাপতি থাকাকালীন প্রতারণার অভিযোগ। কারখানার জমি দেওয়ার নামে ব্যবসায়ী থেকে টাকা হাতানোর অভিযোগ। জমি কেলেঙ্কারি বাদেও আরো 9 ধারায় মামলা সুজয়ের বিরুদ্ধে। ওইখানে প্রায় 600 বিঘার মতন জায়গা আছে, 3টা মৌজা। টাকাটা যে টাকা চাই দিতে রেকর্ডও আছে, অনেক কিছু আছে, বুঝলি তো। দিদিকে বলো থেকে আরম্ভ করে তৎকালীন যুগে যত সব জায়গায় কমান্ড থেকে আরম্ভ করে সবাইকে জানানো হয়েছিল। সুমিত এলো কি করে এই ব্যাপারটা? তো আমি তদন্তের সাথে ওরা কাকে কাকে আরো আছে কি অবশ্য আমি জানি। টাকাটা রিসিভ কে করেছিল? আমার টাকাটা সুযোগ নিজেই করেছে, নিজেই? হ্যাঁ, নিজে, ও নিজে ডেলি করেছে। এবং ওই যে লোকের কাছে কিনতে বিক্রি করছে ওই দাগেরই যে সই আছে, যেটা 2016 আছে, 18 আছে, সই আছে, সবই অনেক কিছু এভিডেন্স আছে। 23 সালের পর ওই যে ওখানে প্রায় 60-70 বিঘা জায়গা কনস্ট্রাকশন চলছে কিংবা প্রাচীর দিয়ে ঘেরা হচ্ছে, ওগুলা গ্রামবাসীকে জোর করে মানে কাজে দেবো, চাকরি দেবো একটা করে, ওখানে ইন্ডাস্ট্রিয়াল হবে, এইভাবে হয় আর কি, বুঝলি তো। দখলদারি উচ্ছেদের একটা এগ্রিমেন্ট করেছে। তৎকালীন যুগে যিনি ছিলেন প্রশাসনের ছিলেন এবং আমাদের আইজি সাহেব ছিলেন, তারাও আমাকে ডাইরেক্ট বলেছে তুমি সব মুভ করলে তুমি অ্যারেস্ট হয়ে যাবে। এটা শুধু এখানে নয়, শালবনী, মেদিনীপুর, রেশমি লাগোয়া, খড়গপুর, চৌরঙ্গি লাগোয়া, একদম পুরো এই চক্র বিরাট চক্র। ফেক লোককে একটা রেজিস্ট্রি করেছে তার জিনিস, আরেকটা হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে রেজিস্ট্রি করেছে, সেটাও একটা ফেক। আবার বড় ফেক হচ্ছে জমিতে কোনো রেজিস্ট্রি হয়নি, মানে জমি বলতে কি রেজিস্ট্রি অফিসে, তো ওটা রেজিস্ট্রি ফেক ডিড দিয়ে রেকর্ড হয়েছে। বিভিন্ন জায়গায় আমি কমপ্লেন করেছি, বিভিন্ন জায়গায়। এটা 2021 সালে যখন উনি জেলা সভাপতি, সেই সময় যে কমপ্লেনেন্টের অভিযোগ, যে কমপ্লেনেন্টের কাছে 10 লাখ টাকা নিয়েছিল শালবনী অন্তর্গত কোনো জায়গা তাকে কারখানা করার জন্য করে দেবে বলে, সে টাকাও ফেরত দেয়নি আর জায়গাও
সে পায়নি। এই অভিযোগের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে জায়গাটা নিয়ে অভিযোগ ছিল, এরকম একাধিক জায়গা যেটা সরকারি জায়গা, এই সরকারি জায়গাটাকে ব্যক্তিগত রায়তি করে এই জায়গাগুলো পরবর্তীকালে প্রমোটিং করে বিক্রি করছিল, ফ্ল্যাট করছিল, এই অভিযোগ। ধারা সবই নন অ্যাভেলেবেল আছে, 420, 406, 467, ফরজারি যতগুলো ধারা হয় ইনক্লুডিং 409ও আছে, যেহেতু সরকারি প্রপার্টি। পুরনিয়োগ তদন্তে অ্যাকশন ইডি। তৃণমূল বিধায়ক মদন মিত্রের 5 ঠিকানায় ইডি হানা। মদন মিত্রের ঠিকানা সহ 8 জায়গায় তল্লাশি। পুরনিয়োগ তদন্তে মদন মিত্রের 8 ঠিকানায় ইডির হানা। কিন্তু কেন মদন মিত্রের ঠিকানায় ইডি আধিকারিকরা কেন পৌঁছলেন, কোন সূত্রে? আপনাদের মনে আছে অয়নশীলের কথা, সেই ধৃত অয়নশীলের যে ডায়েরি তার বাড়ি থেকে তল্লাশির সময় উদ্ধার হয়, সেই ডায়েরিতে MM লেখা, একাধিকবার, একবার নয়। সেই MM সূত্রেই মদন মিত্রর ঠিকানায় ইডি। পুরো নিয়োগ তদন্তে ইডি স্ক্যানারে মদন মিত্র। অয়নশীলের MM সূত্রেই মদনের বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। পৌরনিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো কামারহাটি বিধানসভার তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এর আগেই পৌরনিয়োগ দুর্নীতি মামলাকে সামনে রেখে অয়নশীলের বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকে একটি ডায়েরি উদ্ধার হয় এবং সেই ডায়েরিতে লেখা ছিল MM। সেক্ষেত্রে এই MM লেখা ডায়েরিতে যোগসূত্র পেয়েই মদন মিত্রর নাম উঠে আসলো ইডির হাতে এবং আজ সকাল থেকে এই মদন মিত্রের ভবানীপুরের বাড়ি সহ একাধিক ঠিকানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কারণ যেটা অভিযোগ এবং ইডি সূত্রে জানা যাচ্ছে যে মদন মিত্র কামারহাটি পৌরসভায় প্রায় 100রও বেশি জনকে মোটা অঙ্কের টাকার ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছিল। সেক্ষেত্রে এর পেছনে মদন মিত্রে কতটা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং অয়নশীলের সঙ্গে মদন মিত্রের কি লেনদেন ছিল, এর পেছনে আর কারা জড়িত রয়েছে, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখার জন্য ইতিমধ্যে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজ সকাল থেকেই ইডির তরফ থেকে মদন মিত্রর বাড়ি সহ বেশ কিছু ঠিকানায় লাগাতার তল্লাশি অভিযানও চালানো হচ্ছে। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। পুরনিয়োগ তদন্তে স্ক্যানারে মদন মিত্র। অয়নশীলের অফিস থেকে 60 পুরসভা নিয়োগ নথি উদ্ধার। নথি থেকেই কামারহাটি পুরসভা নিয়োগে দুর্নীতির অভিযোগ। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। পুরনিয়োগ তদন্তে আগেই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ CBI এর। এবার ভবানীপুরে মদন মিত্রর বাড়িতে ইডির তল্লাশি, বয়ান রেকর্ড। মদন মিত্র কিন্তু সেখানে শুধু কামারহাটি নয়, টিটাগড় পুরসভা, সেখানেও কিন্তু মেধা নয়, টাকার বিনিময়ে এখানে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই অভিযোগ কিন্তু মদন মিত্রর বিরুদ্ধে রয়েছে। এবং সামগ্রিক এই সমস্ত সূত্র ধরেই মূলত অয়নশীলের যে সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান, তার ড্রয়ার থেকে যে OMR সিট পাওয়া গেছিল এবং সেখানে বেশ কিছু তালিকা এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল, সেখানেও কিন্তু মদন মিত্র যে টাকার বিনিময়ে সেখানে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় নিয়োগ করিয়েছিলেন এবং যে তালিকা এবং যে তথ্য সমস্ত উদ্ধার হয়েছিল অয়নশীলের অফিস থেকে, সেই তদন্তের সূত্র ধরেই, সেই নথির সূত্র ধরেই আজকে মদন মিত্রের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে এবং সেখানে ইডির আধিকারিকরা তারা নিশ্চিত যে মেধা নয়, টাকার বিনিময়ে মদন মিত্র এখনো পর্যন্ত ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি 125 জনের চাকরি কিন্তু তিনি পাইয়ে দিয়েছিলেন। মদন মিত্রের 5 ঠিকানায় ইডির হানা। কামারহাটির বিধায়কের বাড়িতে ইডি। ভবানীপুরে মদন মিত্রর বাড়িতে তল্লাশি এজেন্সির। পুরনিয়োগ তদন্তে অ্যাকশনে ইডি। 5 জায়গায় মদন মিত্রের, সেখানে ইডির আধিকারিকরা আজ তল্লাশি অভিযান। পুরনিয়োগ তদন্তে মদন মিত্রর বয়ান রেকর্ড। ভবানীপুরের পাশাপাশি দক্ষিণেশ্বরের ছবি দেখাবো, সেখানেও দক্ষিণেশ্বরের বাড়িতেও ইডি। মদনের বাড়িতে ইডির তল্লাশি। 6টি ব্যাংক অ্যাকাউন্টের নথিও পেয়েছে ইডির আধিকারিকরা। এরই পাশাপাশি জোকার দিকে নজর রাখি। জোকায় মদন মিত্রর ফ্ল্যাট, সেখানেও এজেন্সির তল্লাশি। পুরো নিয়োগ তদন্তে অ্যাকশন ইডি। বছর 10 আগে এই ফ্ল্যাটে কামারহাটির বিধায়কের যাতায়াত। তৃণমূল বিধায়কের সূত্রে ফ্ল্যাটে হানা বলে ইডি সূত্রে খবর। এর পাশাপাশি নজর রাখবো বেলঘড়িয়ায় মদন মিত্রর ফ্ল্যাট, সেখানেও তল্লাশি ইডির আধিকারিকদের। পুরনিয়োগ তদন্তে স্ক্যানারে মদন মিত্র। যদুবাবুর বাজারের পার্টি অফিস, সেখানেও কিন্তু ইডির আধিকারিকরা। অয়নশীলকে জেরায় মেলা তথ্যের ভিত্তিতেই ইডির অভিযান।
দক্ষিণেশ্বরে মদনের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ, মদনের বিরুদ্ধে অভিযোগ এক ব্যবসায়ী। মদনের ঠিকানা আইডি অভিযানের মাঝে এই সরব ব্যবসায়ী ভয় দেখিয়ে দোকান দখল করে অফিস তৈরির অভিযোগ। আটকে রেখেছে, ভাড়াও দিচ্ছে না, কিছু দিচ্ছে না, ভাড়া নেওয়ার পরে ফিরিয়ে আনা উচিত। কে আটকে রেখেছে? মদন মিত্র জবর দখল করেছে। তো কখন কিছু বলেননি? আরে কি বলে, ক্ষমতায় ছিল, কি বলতে পারছি না, এখন দেখতেই পাচ্ছি না। কি চালাতো? এই দখল করে কি চালাতো? ও আগে একটা অফিস করছিল, 6 বছর খুলছেই না।